সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের পক্ষ থেকে আমেরিকাকে নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, আমেরিকা বা ইসরায়েল যদি নতুন করে কোনো রকমের হামলা চালায় তাহলে এবার বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে। হুমকিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এপাশে লেবানন এবং ইসরায়েলের ভেতরে যে চুক্তি হয়েছে সেই চুক্তি না মানার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। তারা বলেছে এই চুক্তি বাস্তবায়ন করতে গেলে প্রয়োজনে লেবাননের ভেতরে গৃহযুদ্ধ শুরু করবে। এদিকে ইরানের সাথে আমেরিকার টানাপোড়েন উত্তেজনা থাকার পরেও এবং 25 ও 26 জুন ইরান আমেরিকার ভেতরে ছোটোখাটো রকমের সংঘর্ষের ঘটনার পরেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সংখ্যা বেড়েছে। এদিকে পাকিস্তান এবং ইরানের মধ্যে নতুন করে সম্পর্ক অনেক গভীর হবে বলে যে সমস্ত জল্পনা কল্পনা চলছিল তার বাস্তব রূপ দেখা যাচ্ছে। পাকিস্তান নতুন করে ইরানের তেলের বাজারে ঢুকছে, ইরান থেকে তেল নেবে। শুধু তেল নিয়েই পাকিস্তান ক্ষান্ত হচ্ছে না, ইরানের সাথে রেল এবং সড়ক যোগাযোগ অনেক বাড়াবে। এই যে প্রেক্ষাপট, এতে তেহরানের সাথে ইসলামাবাদের সম্পর্কের ধরন কোন পর্যায়ে যাবে, সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোথায় যাচ্ছে, নতুন করে কি আমেরিকা এবং ইরানের ভেতরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আছে? তা না হলে কেন ইরানের পক্ষ থেকে নতুন করে এই হুঁশিয়ারি দেওয়া হলো? সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমরা সবাই জানি ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারপরেই ইরানের সর্বোচ্চ নেতার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মহসিন রেজাই তিনি বলেছেন, আমেরিকা এই সমঝোতা লঙ্ঘন করে গুরুতর অপরাধ করেছে। তার জবাব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ইসরায়েল এবং আমেরিকা যদি কোনো রকমের ইরানের উপরে হামলা চালায় তাহলে তার জবাব হবে ভয়াবহ, তাৎক্ষণিক এবং চূড়ান্ত। তিনি বলেছেন, ইরান যে জবাব দেবে তাতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে। একেবারে সরাসরি তিনি বলেছেন। একটু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আসি। এই মহসিন রেজাইকে, মহসিন রেজাই হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি, তার সামরিক বিষয়ক উপদেষ্টা। তিনি অর্থাৎ মহসিন রেজাই IRGCর প্রধান কমান্ডার ছিলেন। তিনি প্রধান কমান্ডার ছিলেন যখন ইরান এবং ইরাকের যুদ্ধ চলে 1980 থেকে 88 সাল পর্যন্ত। এইরকম সময়ে তিনি কমান্ডার ছিলেন। ইরানের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, ভূমিকা রয়েছে এবং তিনি খুব প্রভাবশালী ব্যক্তি। তার কথার মূল্যও আছে। সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মানে হচ্ছে সর্বোচ্চ নেতার একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি। তার এই বক্তব্য মানে সর্বোচ্চ নেতার দপ্তর তার এই বক্তব্যকে গ্রহণ করবে। সেক্ষেত্রে তিনি যে বললেন যে এবার বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে, এই কথাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কেন তিনি এই কথা বলছেন আমরা একটা বিষয় খেয়াল করে দেখব। এই যে 40 দিনে যে যুদ্ধটা গেল ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার, বা গত বছরের জুন মাসে যে 12 দিন যুদ্ধ করেছিল ইসরায়েল এবং ইরান এবং শেষ পর্যন্ত তাতে জড়িয়ে গিয়েছিল আমেরিকা, সেই যুদ্ধেও বেসামরিক লোকজনের উপর হামলার সংখ্যা একেবারেই কম। এর প্রধান কারণ ইরান ইসলামের নীতি নৈতিকতা অনুসরণ করে। বেসামরিক লোকজনকে হত্যা করার কোনো সুযোগ ইসলাম দেয় না। যার কারণে ইরান হামলা বা পাল্টা হামলা যাই বলি চালানোর সময় যথেষ্ট খেয়াল করে একেবারেই সামরিক লক্ষ্যবস্তুগুলোতেই আঘাত এনেছে। আমরা সবাই দেখেছি মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি, সেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কিন্তু ইরান বেশিরভাগ সময় আঘাত এনেছে। মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের উপর কিন্তু তুলনামূলক কম হামলা চালিয়েছে। অনেক ক্ষেত্রে যে সমস্ত হামলা চালিয়েছে সেগুলোর মূল লক্ষ্যটা ছিল যে মার্কিন সেনারা ইরানি হামলার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে চলে যাক। 2019 সালের 20 জুন পারস্য উপসাগরের আকাশ দিয়ে ইরানের আকাশ সীমায় সেই সময়কার আমেরিকার সবচেয়ে আধুনিক ড্রোন, গ্লোবাল হক ড্রোন প্রবেশ করেছিল ইরানের আকাশ সীমায়। করার সাথে সাথেই ইরান সেই ড্রোনটাকে ভূপাতিত করে। এই ড্রোনের পাশেই ছিল আর একটা গোয়েন্দা বিমান, যাতে প্রায় 15 জন বা 14 জন মার্কিন গোয়েন্দা সেনা কর্মকর্তা ছিল। সেই বিমানকে ইরান সিগন্যাল দিয়ে সেন্টকমকে জানিয়েছিল যে তোমাদের বিমান সরাও,
তা না হলে ওটাকেও কিন্তু ফেলে দেব। আমরা ড্রোন ফেলে দিয়েছি, বিমানটা ফেলিনি, কারণ সেখানে লোকজন আছে, ড্রোনের লোকজন ছিল না। দেখুন, খেয়াল করুন, শত্রুর বিমান তার আকাশে ঢুকেছে, গ্লোবাল হক ড্রোনটা ভূপাতিত করলো, কিন্তু বিমানটা ভূপাতিত করেনি, এই কারণে যে ক্যাজুয়ালিটি অর্থাৎ প্রাণহানির ঘটনা এড়াতে চেয়েছে ইরান। এই যে ইরান যে 40 দিনের যুদ্ধ করলো, বা আগেই বলেছি যে গত বছরের জুন মাসে 12 দিনের যুদ্ধ করেছিল, তাতে কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনীর বা লোকজনের প্রাণহানির ঘটনা খুবই কম। অনেকেই বলেন যে ভাই, ইরান এত হামলা চালায়, ইসরায়েলি তো মরে না, বা আমেরিকার লোকজন তো মারা যায় না। এর বাস্তব কারণ হচ্ছে ইরান লোক মারার জন্য তো হামলাটা চালায় না, হামলাটা চালায় ওই যে সামরিক সরঞ্জাম আছে যেগুলো দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে, ওইগুলো ধ্বংস করে দিতে পারলে তো তাদের হাত পা ভেঙে গেল। এই চিন্তা রেখে ইরান যুদ্ধ করে। কিন্তু এবার মহসেন রেজাই বলছেন যে তাদেরও তো ধৈর্যের একটা সীমা আছে। এবার যদি ইসরায়েল এবং আমেরিকা হামলা চালায় তাহলে প্রাণহানির সংখ্যা বাড়বে। তার মানে ইসরায়েল এবং আমেরিকার সেনাবাহিনীর উপরেই এবার হামলা চালাবে। যুদ্ধে সামরিক বাহিনীর উপর হামলা চালানোর এখতিয়ার বা অনুমতি তো ইসলাম দিয়েছেন, সেই বিষয়টা এবার ইরানের সামরিক বাহিনী অনুসরণ করবে। সেক্ষেত্রে মহসেন রেজাইর যে বক্তব্য, এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এখান থেকে ইসরায়েল এবং আমেরিকার জন্য মেসেজ আছে। তারা কি মেসেজ গ্রহণ করবে আমি জানি না, বাট তাদের জন্য মেসেজ আছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করেছে ইসরায়েল এবং লেবানন সরকারের ভেতরে যে চুক্তি হয়েছে সেই চুক্তি হিজবুল্লাহ মানবে না। এই চুক্তি হয়েছে মূলত আমেরিকার মধ্যস্থতায়, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আলোচনার পর এই চুক্তি হয়েছে। বাট হিজবুল্লাহ বলছে যে লেবাননের সরকার যে চুক্তি করেছে এই চুক্তি সম্পূর্ণভাবে ইসরায়েলের পক্ষে যায়। কারণ এই চুক্তিতে বলা হয়েছে লেবানন থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে, আর দক্ষিণ অঞ্চলের যে এলাকায় ইসরায়েলি সেনা আছে সেখানে তারা অবস্থান করতে পারবে। তার মানে লেবাননের একটা অংশ ইসরায়েলিদের দখলদারিত্বের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই চুক্তিতে। হিজবুল্লাহ এই কথা বলছে, ফলে তারা এই চুক্তি মানতে রাজি না। শুধু তাই না, এই চুক্তিতে বলা হয়েছে লেবাননের সরকার হিজবুল্লাহর সদস্যদেরকে, হিজবুল্লাহ যোদ্ধাদেরকে নিরস্ত্রীকরণ করবে, অর্থাৎ তাদের কাছ থেকে আর্মস কেড়ে নেবে, তাদের কাছে আর্মস অস্ত্র থাকতে পারবে না। হিজবুল্লাহ এই চুক্তির এই ধারার বিরুদ্ধে একেবারে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনো মতে এই চুক্তি বাস্তবায়ন করতে গেলে হিজবুল্লাহ ডিজার্ম তো হবেই না, অর্থাৎ অস্ত্র তো সমর্পণ করবেই না, বরং দেশে গৃহযুদ্ধ লাগাবে। তাইলে পরিস্থিতি কি হচ্ছে, লেবানন কোন দিকে যাচ্ছে? এই চুক্তি করে যদি ইসরায়েলের স্বার্থ তাদের হাতে তুলে দেওয়া হয় লেবাননের ভেতরে, তার মানে লেবাননকে বিকিয়ে দেওয়া হয়, তাহলে হিজবুল্লাহ তো সেটা মানবে না। তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছে আমরা যেখানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষা করছি, সেখানে চুক্তি করে ইসরায়েলের হাতে তো এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ তুলে দেওয়ার কোনো মানে নেই, এবং এটা হিজবুল্লাহ মানবে না। তাতে বোঝা যাচ্ছে লেবাননের পরিস্থিতি এই চুক্তির কারণে আরও জটিল হলো। যেখানে সমাধান হওয়ার কথা সেখানে জটিল করলো, এবং মনে হচ্ছে লেবানন সরকারের সাথে হিজবুল্লাহর একটা বড় রকমের দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। দেখা যাক, ভবিষ্যতে বলবে। আমরা কয়েকদিন অপেক্ষা করলেই বুঝতে পারবো যে আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে। এবার আসি হরমুজ প্রণালী, পারস্য উপসাগরে জাহাজ চলাচল এবং পাকিস্তান আর ইরান এই দুই দেশের মধ্যে যে স্বার্থগত সম্পর্ক অনেক বেশি গভীর হচ্ছে, সেই সম্পর্কের গভীরতা নিয়ে কিছু আলোচনা করি। প্রথমে আমি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যে বেড়ে গেছে এই প্রসঙ্গে কথা বলি। প্রথমত হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। বিশ্বে যত সার লাগে, রাসায়নিক সার, তার 30%-এর বেশি এই রুট দিয়ে পরিবহন করা হয়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এই সার নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। তার মানে জ্বালানি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সার কৃষির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে খুবই মৌলিক এবং অপরিহার্য গুরুত্বপূর্ণ দুটি উপাদান এই মধ্যপ্রাচ্য এবং হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, এবং বিশ্বের অর্থনীতি এবং খাদ্যের চালিকা শক্তি হিসেবে এই দুটো জিনিস কাজ করে। সেই দুটো জিনিস এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কিন্তু যুদ্ধ শুরুর পরপরই ইরান যেহেতু এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, সেক্ষেত্রে গত কয়েক মাস ধরে মারাত্মক রকমের খারাপ অবস্থায় ছিল। শত শত জাহাজ সেখানে আটকা পড়েছে, শত শত জাহাজের ক্যাপ্টেন, নাবিক, ক্রু সেখানে আটকা পড়েছে। একই সাথে সারা বিশ্বে তেল এবং সারের চালান পৌঁছাতে না পারার কারণে সারা বিশ্বের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই অবস্থা থেকে আমেরিকা ইরানের সাথে একটা চুক্তি করে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।
ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে যে চুক্তি সই হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, তারপরেই কিন্তু হরমুজ প্রণালী থেকে এই চুক্তির শর্ত মোতাবেক হরমুজ প্রণালী থেকে ইরান তার কন্ট্রোল অনেকটা শিথিল করেছে, আর আমেরিকা তার নৌ অবরোধ তুলে নিয়েছে। হরমুজ প্রণালীতে যদিও আমেরিকার অবরোধ তুলে নেওয়া হয়েছে সেখান থেকে, কিন্তু ইরানের একটা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা কার্যকর রয়েছে, যার কারণে একেবারে সবাই ফ্রিলি জাহাজ চালাতে পারছে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি কেপলারের তথ্য অনুযায়ী 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পরিমাণ শতকরা 105 ভাগ বেড়েছে। আমি সম্ভবত গত পরশু দিনের একটা ভিডিওতে বলেছিলাম, ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা সই হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল 24 ঘন্টায় 24টা জাহাজ চলেছে, অর্থাৎ প্রতি ঘন্টায় একটা। যুদ্ধ শুরুর আগে 24 ঘন্টায় অন্তত 100 জাহাজ চলাচল করত। তার মানে দাঁড়াচ্ছে যে ভীষণভাবে জাহাজ চলাচল কমে গেছে। তারপরেও এখন নতুন করে আমি দেখলাম ইন্ডিয়ার এনডিটিভিতে এই তথ্যটা তুলে ধরেছে, মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের বরাত দিয়ে তাদের প্রতিবেদন উল্লেখ করে এনডিটিভি বলছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সংখ্যা 105% বেড়েছে। তার মানে এখন প্রতিদিন অন্তত 70টি জাহাজ চলাচল করছে, এর ভেতরে 53টি হচ্ছে বাণিজ্যিক জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বেড়ে যাওয়া মানেই হচ্ছে বিশ্ব অর্থনীতির জন্য সুখবর। জ্বালানি পরিবহন হচ্ছে, গ্যাস পরিবহন হচ্ছে, সার পরিবহন হচ্ছে, তার মানে বিশ্ব অর্থনীতি অর্থাৎ আপনার উৎপাদন, বিপণন এবং কৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে বিশ্ববাসী, একথা বলা যাচ্ছে। তবে কিছুটা সংকট অবশ্যই সেখানে আছে। আমেরিকা এবং ইরানের মধ্যে মাঝে মাঝেই যে সংঘর্ষ হচ্ছে, তাতে হরমুজ প্রণালী একেবারেই যে পুরোপুরি খুলে যাচ্ছে বা খুলে গেল সেই নিশ্চয়তা কিন্তু এখনও দেয়া যাচ্ছে না, সেই নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। পাশাপাশি আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে যে চূড়ান্ত আলোচনা শুরু হতে যাচ্ছে, সেই জায়গায় কতটা সমাধান আসবে এবং ইরান এবং আমেরিকার ভিতরে আসলে চুক্তি হবে কিনা, নেতানিয়াহুকে বা ইসরায়েলকে মাইনাস করে সাইডে রেখে এই চুক্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে যথেষ্ট ভাবাচ্ছে। এই জায়গা থেকে বলা যাচ্ছে যে চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী হলেও একেবারে পুরোপুরি আশাবাদী বা নিশ্চিত হওয়া যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি আশাবাদী বা নিশ্চিত না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিশ্চয়তা একদম 16 আনা দেয়া যাচ্ছে না। তার মানে এখনও জাহাজ চলাচল পুরোপুরি চালু হওয়ার ব্যাপারে অনিশ্চয়তা রয়ে গেছে। এই ক্ষেত্রে আমেরিকা, ইরান বা সংশ্লিষ্ট সব পক্ষ কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে তার উপরে ডিপেন্ড করবে এর সফলতা। এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে বা অনেকের পক্ষ থেকে অভিযোগ বা এক ধরনের সন্দেহ, দ্বন্দ্ব, সংশয় প্রকাশ করা হচ্ছে যে এই চুক্তি যাতে ইরানের সাথে আমেরিকার না হয় সেই জন্য ইসরায়েল মারাত্মক রকমের তৎপরতা চালাচ্ছে, এবং তার তৎপরতার কারণে শেষ পর্যন্ত যদি চূড়ান্ত চুক্তি ভেস্তে যায় এবং ইরান আর আমেরিকার মধ্যে যদি চূড়ান্ত চুক্তি না হয়, তাহলে হরমুজ প্রণালীর অবস্থা খারাপ হতে পারে, আবার দুই পক্ষের ভেতরে যুদ্ধ সংঘাত শুরু হতে পারে। কিন্তু ইরান আগেই বলে রেখেছে যদি নতুন করে যুদ্ধ সংঘাত শুরু হয় তাহলে ইরান অবশ্যই এবার এমন হামলা চালাবে যার কারণে প্রচণ্ড রকমের প্রাণহানি হবে। এই প্রাণহানি মেনে নিতে প্রস্তুত আছে কিনা আমেরিকা এবং ইসরায়েল, সেটা একটা বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসি পাকিস্তান ইরান সম্পর্ক প্রসঙ্গে। এই যে চুক্তি হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, তাতে যে পাকিস্তান মধ্যস্থতা করেছে, বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এই নিয়ে আমরা অনেক কথা বলেছি, বিশ্ববাসী সবাই জানে, আমরা সবাই জানি কম বেশি। এই প্রেক্ষাপটে পাকিস্তান এবং ইরানের মধ্যে কি কি সম্পর্ক হতে যাচ্ছে, সম্পর্ক কতটা গভীরে যাচ্ছে এবং এই সম্পর্ক থেকে আসলে কে কতটা লাভবান হবে, এই বিষয় নিয়ে একটা আলোচনা করতে চাই। আশা করি আপনারা যথেষ্ট আগ্রহ সহকারে শুনবেন। ইরান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক হলে যা হতে যাচ্ছে তা হলো যৌথ পরিবহন ব্যবস্থা চালু করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে রয়েছে সীমান্তে ট্রাক এবং কন্টেইনার চলাচলে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো কমিয়ে আনা। তারপরে রয়েছে রেল ও সড়ক পথে বাণিজ্য সহজ করা। পাকিস্তান ইরান সড়ক যোগাযোগ আরও উন্নত করা। রেল এবং সড়ক প্রসঙ্গে কি বলা হয়েছে? পাকিস্তান বলেছে ভবিষ্যতে রেল ও সড়ক যোগাযোগ অনেক বেশি সহজ করা হবে, অনেক বেশি ঘনিষ্ঠ করা হবে। পাকিস্তান এবং ইরান দুই দেশই মনে করছে যে দুই দেশের মধ্যে ল্যান্ড রুটে অর্থাৎ স্থলপথে বাণিজ্য
খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অতএব এই বিষয়টা যত সহজে এবং যত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই ভালো। তার মানে হচ্ছে ইরান এবং পাকিস্তানের মধ্যে যে বাণিজ্য করিডোর ছিল সেই বাণিজ্য করিডোর আবার চালু হচ্ছে। এখানেই শেষ কথা না, পাকিস্তান ইরানের তেলের বাজারে প্রবেশ করবে। কেন? তার মূল লক্ষ্য হচ্ছে ইরানের বাজার থেকে কিছুটা কম মূল্যে বা কম দামে পাকিস্তান তেল পাবে। এটা স্বাভাবিক। পাকিস্তান এত বড় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, সেই জায়গায় একেবারে একটা সভ্য দেশ হিসেবে, প্রাচীন সভ্যতার অনেক বেশি উচ্চ সংস্কৃতির ধারক বাহক জাতি হিসেবে ইরান পাকিস্তানকে কিছু সুবিধা দেবে, এটা স্বাভাবিক। সেই সুবিধার আওতায় পাকিস্তান ইরানের হেভি ক্রুড অয়েল আমদানি করবে এবং সেটা রিফাইন করে দেশের ভেতরে ব্যবহার করবে, দেশের বাজারে বিক্রি করবে। এখানে যদিও কিছুটা টেকনিক্যাল চ্যালেঞ্জ রয়ে গেছে, এই চ্যালেঞ্জ কীভাবে ওভারকাম করে সেটা পাকিস্তানের সরকার দেখবে। বাট ইরান যে পাকিস্তানের তেলের বাজারে আবার ফিরছে এটা মোটামুটি নিশ্চিত। এই জায়গায় যদিও একটা শর্ত আছে, আপাতত 2 মাস যে 60 দিন ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলবে চূড়ান্ত চুক্তির ব্যাপারে, সেই 60 দিনের মধ্যে পাকিস্তান ইরান থেকে তেল আনবে। তারপরে কি করবে? আমার বিশ্বাস, বা এর আগে আমি আর একটা আলাদা ভিডিওতে বলেছি, ইরান পাকিস্তান তেলের পাইপলাইন যে প্রকল্প ছিল সেই প্রকল্প হয়তো চালু করবে যদি 2 দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হয়। সেক্ষেত্রে কথা বলার যথেষ্ট সুযোগ আছে যে ইরান এবং পাকিস্তানের মধ্যে সড়ক, রেলপথ অর্থাৎ সীমান্ত পথে বাণিজ্য শুরু হবে এবং যুদ্ধ চলাকালীনই বলা যায় 7 এপ্রিলের পরপরই পাকিস্তান 1950 সালের একটি আইন সংশোধন করে তাদের ল্যান্ড রুট খুলে দিয়েছিল, যাতে এই রুট দিয়ে ইরান এবং চীন বাণিজ্য করতে পারে। পাকিস্তানও সেই সুবিধা নিচ্ছে এবং ভবিষ্যতে সেই সুবিধা আরও অনেক বেশি ওয়াইডার করবে, বিস্তৃত করবে। তার মানে দাঁড়াচ্ছে ইরান এবং ইসরায়েল আর আমেরিকার ভেতরে যুদ্ধ হলো, সেই যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সাথে পাকিস্তানের বাণিজ্যিক, অর্থনৈতিক এবং 2 প্রতিবেশী দেশের মধ্যে যে যত ধরনের সম্পর্ক থাকে অনেক বেশি জোরালো এবং ঘনিষ্ঠ হতে যাচ্ছে। তাতে শুধু ইরান এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্কে প্রভাব পড়বে না, এই প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনীতিতে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষ করার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, একটু আপনাদের মতামত জানতে চাই। মূলত সেটা হচ্ছে, ইরানের IRGCর সাবেক কমান্ডার এবং বর্তমানে সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই, তিনি যে হুমকি দিলেন যে ইসরায়েল এবং আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে বড় ধরনের প্রাণহানির মুখে পড়বে তারা। আপনারা কি মনে করেন এই হুমকি দেওয়ার মূল কারণ আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপর নতুন করে আবার যুদ্ধ শুরু করার আশঙ্কা আছে? তা না হলে কেন তিনি হুমকি দিলেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।